এসব কি? কতবার বলেছি আমাকে এসব খাবার না দিতে। ডিসগাস্টিং। বাসায় সব কয়টা হয়েছে অকর্মার, ঠিকই খাবারটাও মন মতো পাওয়া যাবে না। সকালের নাস্তাটা ছুঁড়ে ফেলে দিয়ে জিনিয়া রেগে বলল। পাশে দাঁড়িয়ে রেহান থরথর করে কাঁপছে। এই বাসায় কাজ করছে সেই ৬-৭ বছর আগে থেকেই, তবে এই কাজটাই যেন জীবনের কাঁটা হয়ে গেছে ওর। জিনিয়া ম্যামের কারণে সবসময় ভয় ভয় থাকতে হয়। খাবার এদিক ওদিক হতেই জীবন নিয়ে টানাটানি। রেহান ভয় ভয় বলল, ম্যাডাম অন্য খাবার নিয়ে আসি। জিনিয়া রেগে বলল, চুপ! খাবারটাও বানাতে পারো না ঠিক মতো? ডিসগাস্টিং। উপর থেকে মিলি চোখ দলতে দলতে উঠে বলল, উফ, আপুর মেজাজটা আবারও গরম হয়ে গেছে। প্রত্যেকদিন সকালে আপু এভাবেই রেখে যায় কেন? আবার ঘুমটার ১২টা বাজিয়ে দেয় দৈনিক। খাট থেকে নেমে মিলি বাইরে চলে আসলো। জিনিয়া খাবারটা খেয়েই চলে গেল। শাহনাজ বেগম জাহানারাকে ডেকে বলল, জাহানারা, এইগুলো পরিষ্কার করতো। মেয়েটা দৈনিক এমন করবে? পারি না মেয়েটাকে নিয়ে। কতবার বলেছি মেয়েটার বিয়ে দিয়ে দাও, তাহলে যদি মেয়েটা একটু পাল্টায়। কে শোনে আমার কথা? জাহানারা খাবার সার্ভ করতে করতে বলল, ম্যাডাম, কোন ছেলের সাহস আছে যে আপনাকে বিয়ে করবে? এ পর্যন্ত যত ছেলে দেখতে এসেছে প্রায় ছেলেকেই তো আপামনি মেরে লাল করে বিদায় করেছে। এই তো, এসব কে বলতে বলেছে? কাজ কর, যত জ্বালা আমার। আমি তো সত্যি কথাই বললাম। জিনিয়া গাড়িতে বসে অফিসে যাচ্ছে। মন মেজাজ খারাপ হয়ে আছে। এর মাঝে শরীফ সাহেব মেয়েকে ফোন করলো। জিনিয়া ফোনটা হাতে দিয়ে রিসিভ করে বলল, হ্যালো, বলো। মেয়ের গলায় সুর শুনে উনি বুঝতে পারলো কিছু একটা হয়েছে। জিনিয়ার আব্বু বলল, কি ব্যাপার? আমার মেয়েকে ঠিক লাগছে না। হোয়াট হ্যাপেন্ড? আব্বু, বাসায় আমাকে ঠিক মতো কেউ খাবারটাও দিতে পারে না। সব কয়টা ফাঁকিবাজ। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা কুল, অফিসে গিয়ে খেয়ে নিস। শোন, আমি তো সিঙ্গাপুর থেকে আসতে পারবো না পরশু। মানে? কেন? আরে, এখানে আমাদের কোম্পানি যে প্রজেক্টটা নিয়েছিল সেটার জন্য আরো কিছুদিন সময় লাগবে। সো আমাকে আরো কটা দিন থাকতে হবে। ওই দিকটাই তো তুই আছিস। ওকে, আমি এদিকে হ্যান্ডেল করে নেব। গুড, রাখছি তাহলে, কেমন? ওকে। ফোনটা রেখে জিনিয়া বলল, মনির, কি ব্যাপার? অফিসে যেতে কি বছর কেটে যাবে নাকি? আর কতক্ষণ লাগবে? মনির মনে মনে বলল, হয়ে গেল। কেন আমাকে ম্যাডামের ড্রাইভার হতে হলো? জীবনে নিয়ে টানাটানি। মনির বলল, ম্যাডাম আর একটু, আসলে জ্যাম হয়েছে। আমি কিছুই শুনতে চাই না, জলদি করো। ওকে ওকে। এদিকে মিলির ক্লাসমেট সিয়াম মিলিকে কল করতেই মিলি ফোনটা ধরে বলল, কে? আরে আমি সিয়াম। সিয়াম? এই নাম্বারটা আবার কার? নতুন নিয়েছি। আচ্ছা, কলেজে আসবি কখন? আসবো একটু পর। কেন? জলদি আয়, আজকে কলেজে অনুষ্ঠান আছে না, নবীন বরণের। ও হ্যাঁ, আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। এই, আপু কি আসবে নাকি দিদি? জিনি আপু? হ্যাঁ। না, আপু তো অফিসে চলে গেছে। যাক, বাঁচলাম। তোর আপুকে তো বনের সিংহের মতো লাগে বুঝলি, দেখলেই জ্বর চলে আসে। মার খাবি, রাখ বলছি, আমি আসছি। ওকে। এদিকে জিনিয়ার গাড়ি বেশ কিছু দূর আসতেই হঠাৎ করে ঝাঁকি দিয়ে থেমে গেল। জিনিয়া বলল, হোয়াট হ্যাপেন? ম্যাডাম, বুঝতে পারছি না। তো বসে আছো কেন? চেক করো। হ্যাঁ, করছি। মনির গাড়ি থেকে নেমে গাড়িটা চেক করতে লাগলো। কিছুক্ষণ দেখার পর বলল, এই রে, গাড়ি তো পুড়ে গেছে। কি করি এখন? ম্যাডাম তো এখন আমাকে পুড়িয়ে মারবে। জিনিয়া বাইরে বের হয়ে এসে বলল, কি হলো? মনির ভয় ভয় বলল, ম্যাডাম, গাড়ি তো চলবে না। কেন, কি হলো? তার পুড়ে গেছে। জিনিয়া গাড়িতে হিট করে বলল, জ্যাম। গাড়ি চেক করে আনতে পারো না? গাড়ি চালাও আর গাড়ির খবর জানো না। তোমাকে রেখেছে কিসের জন্য? আমি এখন অফিসে যাব কি করে? ম্যাডাম, আমি মেকানিক নিয়ে আসছি। আর আমি এখানে বসে থাকবো? হঠাৎ রাফি পাশ থেকে ডেকে বলল, আরে মনির, এখানে কি করো? ম্যাডামকে দিয়ে এসেছো? গাড়িটা খারাপ হয়ে গেছে। কি বলো, খারাপ হয়ে গেছো?
আহারে মনির, তোর ভাগ্যটা ভালো রে। ম্যাডাম যদি এখন থাকতো তাহলে তোর যে কি হতো। ভাগ্য ভালো ম্যাডামকে দিয়ে এসেছিস। আসলে ম্যাডাম, জানি জানি, তোকে বলতে হবে না। ম্যাডাম যে রাগী, কি আর করার। এমন ম্যাডাম থাকলে এমনই হয়। দেখ না, আমরাই তো পারি না। পুরো অফিসটাকে জেলখানা বানিয়ে রাখছে। না পারি বলতে, না পারি কিছু করতে। আমাদের ম্যাডাম একটা সাইকো, বুঝলি, একদম পাগল। মনির ভয় ভয় হেসে বলল, আপনার নাম যেন কি? রাফি, মনে নেই? সেদিনও তো বললাম। না মানে রাফি সাহেব, আমার মনে হয় আপনার চাকরিটা আর টিকবে না। কেন এমনভাবে বলছিস? যেন ম্যাডাম আমার কথা শুনে আমার চাকরি নিয়ে নেবে। আরে ম্যাডাম তো নেই। হ্যাঁ হ্যাঁ আছে, এদিকে দেখেন। গাড়ির ওপাশ থেকে গলা বাঁকা করে এপাশে নজর দিয়ে দেখে রাফি থ হয়ে গেল। চোখ বড় বড় করে মনিরের দিকে তাকিয়ে আস্তে করে বলল, মনিরের বাচ্চা, কি করলি এটা? মাথায় বাড়ি আমার। আমাকে আগে বলবি না? গেল গেল আমার চাকরি, সব শেষ হয়ে গেল। কদিন আগে চাকরিটা পেয়েছিলাম, এর মাঝেই চলে যাবে। বাইক থেকে নেমে এসে আস্তে করে জিনিয়াকে সালাম দিল রাফি। জিনিয়ার আগে আগুন হয়ে গেছে। রাফি জিনিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, দেখে তো মনে হচ্ছে এখনই বোম ফাটবে। নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম রে। কেউ আমাকে বাঁচা। তোর কে বাঁচাবে? জিনিয়া এগিয়ে এসে রাফির কলার ধরে বলল, রাফি, তাই না? রাফি ঢোক গিলে ভয় ভয় বলল, জি জি, রাফি, আমার নাম রাফি। রাফির গলার কাটা হাতে নিয়ে দেখতে লাগলো জিনিয়া। দেখে বলল, ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার হিসেবে আছেন? জি জি। কি বলছিলেন যেন একটু আগে? রাফির গলা যেন শুকিয়ে আসছে। জিনিয়া কলারটা ছেড়ে বলল, কি হলো, চুপ করে আছেন কেন? একটু আগে তো আমাকে নিয়ে যেন কি কি বলছিলেন। আমি পাগল আর কি যেন? ভুল ভুল করে মানে মুখ ফসকে বেরিয়ে গেছে ম্যাম। কে বললো আপনি পাগল? পাগল তো আমি সব কিছু আমি। জিনিয়া ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। ফোনটা ধরতে জিনিয়া বলল, আকরাম সাহেব। জি ম্যাম। আমাদের অফিসের রাফি সাহেবকে পোস্ট থেকে সরিয়ে দিন তো। কথাটা শুনে রাফির মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হবে এবার? আর কোনো আশা নেই। রাফি মুখ চুপসে দাঁড়িয়ে আছে। জিনিয়া বলল, এক্ষুনি করেন। কিন্তু ম্যাম, রাফি তো অনেক ভালো ট্যালেন্টেড। সো হোয়াট? আপনাকে যা বলেছি তাই করেন। ওকে ওকে, আমি করছি। গুড। ফোনটা কেটে জিনিয়া বলল, মিস্টার রাফি, তো আপনি এক কাজ করুন, বাসায় চলে যান। আমার মনে হয় অফিসে আর আপনার যাওয়ার দরকার নেই, কেমন? মনির এসে বলল, ম্যাডাম, গাড়ি ঠিক হয়ে গেছে। আরে রাফি সাহেব, সরুন একটু। যান যান, বাড়িতে চলে যান। রাফি মনে মনে বলল, কি হলো আমার সাথে? হায় হায়, আমার চাকরি। কেন আমি এসব বলতে গেলাম রে? কেন আমি বললাম এসব? মনে হচ্ছে রাস্তায় নিজের মাথা নিজেই আঘাত করে মরে যাই। জিনিয়া গাড়িতে উঠে চশমাটা নিচু করে রাফিকে বলল, এখন শুধু চাকরি নিলাম, পরের বার আমার সামনে আসলে প্রাণটাই নিয়ে নেব। মাইন্ড ইট। মনির, চলো। জি ম্যাডাম। গাড়ির শো করে চলে গেল। রাফি বাইকের উপরে বসে থ হয়ে তাকিয়ে আছে। অফিসে পৌঁছে জিনিয়া সোজা নিজের কেবিনে চলে আসলো। দুজন লোক এসে দাঁড়িয়ে বলল, ম্যাডাম 10টায় আপনার একটা মিটিংয়ে যেতে হবে। এখানে সব ইনফরমেশন আছে। ওকে। একথা বলে একজন চলে গেল। অন্যজন বলল, ম্যাডাম, আমাদের ম্যানেজার পোস্টার জন্য খবরের কাগজে বলে দেই। জিনিয়া কিছুক্ষণ ভেবে বলল, দিন। ওকে। আর শুনুন, জি। রাফিকে একটা মেইল পাঠিয়ে দিন। কিসের মেইল? জিনিয়া হেসে বলল, চাকরির। মানে বুঝলাম না। আপনি না বললেন ফায়ার করে দিতে? নাজির সাহেব, চাকরির পেপারের শর্তগুলো মনে হয় দেখেননি আপনি। আপনার জানা উচিত। ওনাকে বদলি করে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পদে বসিয়ে দিন। আমাকে এত কিছু বলার স্বাদ তো পেতেই হবে। এত জলদি কিসের চাকরি থেকে দাঁড়ানোর? ডু ইট কুইকলি। ওকে ম্যাম, আমি পাঠিয়ে দিচ্ছি। রাফি বাইকটা নিয়ে সোজা বন্ধু হিমেলের দোকানে চলে আসলো। এসে সোফায় হতাশ হয়ে বসে পড়ল। হিমেল রাফিকে ক্লান্ত দেখে বলল, কি রে বেটা, কি হয়েছে? আর বলিস না বন্ধু, আমার জীবনটা শেষ রে, শেষ হয়ে গেল।
কি হয়েছে বলবি তো? রাফি হিমেলকে সব খুলে বলল। হিমেল হেসে বলল, বিশ্বাস কর ভাই, আমার হাসি থামছে না। এটা তোর সাথে হয়েছে। বেটা আমার চাকরি চাঙ্গে উঠেছে আর তুই হাসছিস? কি করব বল? আচ্ছা, এসব কেউ বলে, তাও আবার বসের সামনে? আমি কি জানতাম নাকি ওই জল্লাদিনী বসটা ওখানে থাকবে? তো এখন কি করবি? ভেবে পাচ্ছি না রে ভাই, তুই একটা বুদ্ধি দে, কি করব এখন? একটাই রাস্তা আছে, তুই তোর বসের কাছে যা আর মাপ চেয়ে নে। এটা হলে তো আগেই চেয়ে নিতাম। আমাকে মেরে ফেলবে, তবুও আমাকে চাকরি দেবে না। চিনিস না রে তুই, আর কোনো আশা নেই। এর মাঝে রাফির ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখলো ছোট বোন আয়েশা ফোন করেছে। কে, কি হয়েছে? ভাইয়া, তোমার কম্পিউটারে কি যেন মেইল এসেছে। মেল? হ্যাঁ, আমি একটু কাজ করছিলাম আর তখনই আসলো। রাফি মনে মনে বলল, কিসের আবার? হয়তো চাকরিটা গেছে, সেটারই মেল এসেছে। আচ্ছা, আমি বাড়িতে এসে দেখবো, রাখ তুই। আচ্ছা ঠিক আছে, আর আজকে আসার সময় আইসক্রিম নিয়ে আসবা। আচ্ছা। হিমেলকে বিদায় জানিয়ে রাফি বাসায় দিকে রওনা দিল। এদিকে মিলি কলেজে চলে এসেছে। ক্যান্টিনে আসতে আরফিন হাত তুলে মিলিকে ডাক দিল। মিলি এসে বসে পড়ে বলল, সিয়াম কই রে? এখানেই ছিল, ওয়াশরুমে গেছে হয়তো। কি রে মিলি, আমরা এখানে বসে আছি, আমাদের খোঁজ না নিয়ে এসেই শিয়ামের খোঁজ নিচ্ছিস যে? আরে না, আরামিটা আমাকে ফোন করে বলল জলদি আসতে। আমার না খেয়ালই ছিল না যে আজকে কলেজে অনুষ্ঠান আছে। রেইলি, পারিসও তুই? সিয়াম এসে বলল, এই তো সবাই চলে এসেছিস, এবার মজা হবে। কিসের মজা? শোন, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই দেখ, টানটানা। সিয়ামের হাতে 5টা টিকিট। সবাই অবাক হয়ে বলল, টিকিট? সিয়াম হেসে বলল, হ্যাঁ টিকিট, মুভির টিকিট। একটু পরেই শুরু হবে। কিরে, সবাই রেডি তো? মিলি বাদে সবাই চেঁচিয়ে বলল, হ্যাঁ রেডি, আজকে সেই ফান হবে। সিয়াম মিলিকে চুপ থাকতে দেখে বলল, কিরে এভাবে চুপ করে বসে আছিস কেন, যাবি না? দেখ, টাকা খরচ করে কিন্তু কিনেছি, না বলতে পারবি না। মিলি আস্তে করে বলল, আসলে ভয় করছে। ভয়? কিসের ভয়? আরে আমরা তো মুভি দেখতে যাব, ওখানে তো আর বাঘসিংহ থাকবে না। বাঘসিংহ থাকলেও একটা কথা ছিল, হয়তো আমার আপুকে নিয়ে। যদি একবার জানতে পারে তাহলে তো আমি শেষ। জিনি আপু, তা ঠিক বলেছিস, আমার তো হাত পা কাঁপে তোদের বাসায় গেলে। আরে কিছু হবে না, বাসা থেকে জানে তো তুই কলেজে এসেছিস। তাছাড়া কলেজে আজ অনুষ্ঠান, এর ফাঁকে আমরা মুভি দেখে চলে আসবো। জিনিয়া আপু কিছুই ঠিক পাবে না। ওকে, এত করে বলছিস যখন, কিন্তু কিছু হলে কিন্তু আমার সাথে তোদেরকেও বকা খেতে হবে। ওকে, ডান। রাফি আইসক্রিম হাতে বাসায় এসে আয়েশাকে ডেকে চলেছে। আশা দৌড়ে এসে বলল, আরে ভাইয়া, তুমি আজকে এত জলদি চলে আসলে যে? এত কথা বলিস কেন? ধর তোর আইসক্রিম। দাও দাও, থ্যাংক ইউ ভাইয়া। যা ভাগ। এই শোন, আম্মু কোথায় রে? কোথায় আবার? কিচেনে। আচ্ছা। রুমে এসে টাই জামা খুলে খাটের উপর বসে পড়ল রাফি। আয়েশা বলেছিল কি মেল নাকি এসেছে। টেবিলে এসে কম্পিউটারটা অন করে মেল বক্সে ঢুকে পড়ল রাফি। একটু আগে আসা মেলটা চেক করতে লাগলো। হঠাৎ এক লাফে চেয়ারের উপর উঠে গেল রাফি, আর অমনি ঠাস চেয়ার ভেঙে নিচে পড়ে গেল বেচারা। পেছনে হাত দিয়ে টলতে টলতে পড়ল। ম্যাডাম, একটা মেলও আমার এই অবস্থা করছে, না জানি এখন আমার কি হবে। উফ, আমার পাটা মনে হয় ভেঙে গেছে। কোনো মতে উঠে মেলটার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, চাকরিটা চলে গেলেও এর থেকে ভালো হতো রে। এ কি দেখছি আমি? আমার তো এখন হাত পা কাঁপছে। শেষে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এ তো আমাকে মারার প্ল্যান করছে। ও মা, আবার কাল থেকেই জয়েন করতে হবে। এখন কি হবে? আর নিচে এগুলো কি? আর এগুলো তো চাকরির সেই আগের ডকুমেন্টের শর্ত। এবার কি করি? চাকরিটা ছাড়তেও তো পারবো না, নাহলে গুনে গুনে 20 লাখ টাকা দিতে হবে। বলে আমার কিডনি দুটো বিক্রি করলেও তো এত টাকা হবে না। তার মানে এই জীবন ম্যাডামের হাতেই শেষ হবে। বাহ, কি সুন্দর বেদনাময় জীবন আমার। অফিসের ফাইলগুলো চেক করতে করতে চিনিয়া ক্লান্ত। কফিতে মুখ ডুবিয়ে চোখ বুঝে নিল চিনিয়া। তারপর চেয়ার থেকে উঠে কাজ দিয়ে বাইরের দিকে তাকিয়ে আশেপাশে নজর দিল। ধোয়া ওঠা কফির কাপটা টেবিলে রেখে একটা ফাইল হাতে নিতে দরজার নক করার শব্দ আসলো। কাম ইন।
একজন মেয়ে এসে বলল, ম্যাম আপনার মিটিংয়ের সময় একটু পরেই। ওকে, গাড়ি বের করতে বলো, আমি আসছি। ওকে। তখনই নজির সাহেব এসে বলল, ম্যাম আমি মেলটা পাঠিয়ে দিয়েছি। জিনিয়া মাথা উঁচু করে হেসে বলল, গুড। কাল থেকে ওনার ডিউটি। কিন্তু ম্যাম আপনার তো অলরেডি একজন অ্যাসিস্ট্যান্ট আছে। জিনিয়া একটু ভেবে বলল, একটা কাজ করুন, নিতুকে রাফির আন্ডারে দিয়ে দিন। ওকে। আমি মিটিংয়ে যাচ্ছি, আপনি এই ফাইলগুলো নিয়ে যান। আর হ্যাঁ, কাল আমাদের শেয়ার হোল্ডারদের নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করুন। ওকে, আমি সব ব্যবস্থা করে নেব। গুড, লিভ নাও। এইদিকে আকরাম সাহেব মদের গ্লাসটা ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, শরীফ চৌধুরী, আমি তোকে ছাড়বো না। আমার বিজনেস তোর কারণে এত বড় লস, আমিও এর শেষ দেখে নেব। পাশের বশির বলে উঠল, বস আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। শুনেছি শরীফ চৌধুরী সিঙ্গাপুরে আছে। আমাদের যে ডিলটা পাওয়ার কথা ছিল সেটার টেন্ডার ওরা আগেই কিনে নিয়েছে, এর জন্য আমরা পাইনি। কি বলতে চাচ্ছিস? বস ওর মেয়ে জিনিয়া বিজনেসে বাপের থেকেও এক পা এগিয়ে। এইসব ওর মেয়েরই কাজ। এখানে বর্তমানে ওর মেয়েই সব কিছু দেখছে। ও এই ব্যাপার, জিনিয়া, ভেরি ইন্টারেস্টিং। এবার মজা আসবে খেলায়। মদের গ্লাসে বরফ নিতে নিতে আকরাম সাহেব হাসতে হাসতে বলল, বসির। জি বস। মাহির কোথায় আছে? ছোট সাহেব তো জিমে থাকে এই সময়। কল করে এখনই আসতে বলো, অনেক জিম করেছে, এখন আসতে বলো। ওকে, আমি বলছি। রাফির আম্মু হাতে দুধের গ্লাস দিয়ে রাফির রুমে এসে দেখলো রাফি হাঁটু গেড়ে বসে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। আরও অবাক হলো চেয়ার ভাঙা দেখে। দুধটা রেখে বলল, রাফি, এ কি অবস্থা? চেয়ার ভেঙেছিস কি করে? আর এভাবে বসে আছিস কেন? মায়ের দিকে তাকিয়ে অসহায়ের মতো রাফি বলল, তোমার ছেলে আর বাঁচবে না মনে হয় আম্মু, আর বাঁচবে না। কি সব বলছিস? কি হয়েছে? আর কি হবে, ফেসে গেছি। কোথায় ফেসে গেছিস? বাঘের মুখে। দূর, কি বলছিস এইসব? আবল তাবল না বলে কি হয়েছে বলতো? কিছু না মা, কিছু না, বাদ দাও। কি বলিস না বলিস তুই ভালো জানিস। দুধটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। খাওয়া হলে আয়েশাকে ডেকে গ্লাসটা নিয়ে যেতে বলিস। আর এখন জলদি দুধটা খেয়ে বাজারে যায় একটু। রান্নার বাজার তো ফুরিয়ে গেল, মাছও শেষ, শুনেছিস? তাড়াতাড়ি কর। পপকর্ন খেতে খেতে মিলে বলল, সিয়ামের বাচ্চা, আজকের একবার চাই এখান থেকে, তারপর তোকে দেখাচ্ছি। ভূতের মুভি কেন এনেছিস? আস্তে আস্তে, এভাবে চিৎকার করলে মানুষ কেলাবে। আর এটা তো নিউ এসেছে রে, হেব্বি কাহিনী। শিখা ভয় মিলিকে ধরে আছে। আফরিন তো পপকর্নের প্যাকেটটা চোখের সামনে ধরে আছে। সিয়াম, কথা বলিস না, না হলে এখানেই তোকে মেরে ভূত বানিয়ে দেবো। এই মুভি কে দেখে? আবার তো 1 মাস রাতে ঘুমিয়ে আসবে না। ভেতুর জল সবকটা। তোরা আমার বন্ধু বলতেও আমার লজ্জা করছি। একটা সিনেমাও দেখার সাহস নেই একটার মাঝে। আর এই দেখো, ছেলে মানুষ হয়ে মরে যাচ্ছি। এরে সিয়াম বন্ধু, চলে যাই, পরে আবার দেখা যাবে। আর কিছুক্ষণ থাকলে আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। আরে এরা কারা? কোথা থেকে এলো এরা? একটা মুভি দেখে এত ভয় পাচ্ছিস তোরা? কিভাবে সম্ভব? একটা কাজ করবি কি? এখন থেকে সব কটা সাহসী ভিটামিন খাবি, এতে সাহস বাড়বে। জিনিয়া মিটিংয়ের মাঝে খেয়াল করলো একটু দূরে দাঁড়িয়ে থাকা ওয়েটার শার্টের দিকে। মুচকি এসে জিনিয়া দাঁড়িয়ে গেল। মিস্টার শাহাদত বলল, কি হয়েছে, আপনি উঠে গেলেন? কুল মিস্টার শাহাদাত, কুল। এখানে কেউ আমাদের লুকিয়ে দেখছে। মিস্টার শাহাদত অবাক হয়ে বলল, কি আমাদের লুকিয়ে দেখেছে? কার এত বড় সাহস? কি দেখেছে আমাদের? জিনিয়া আস্তে আস্তে ওয়েটারের দিকে এগিয়ে গেল। ওয়েটার মনে মনে ঘাবড়ে গেল। পাশে থাকা বডিগার্ডকে জিনিয়া ইশারা করতে ওয়েটারকে ধরে ফেললো। জিনিয়া শার্টের একটা বোতাম টান দিয়ে খুলে বলল, ভেরি স্মার্ট, আমার সাথে চালাকি। সাথে সাথে একজন বডিগার্ড ওয়েটারকে একটা থাপড় মেরে বলল, সবটা বলে ফেল, না হলে বেঁচে থাকবি না। ওয়েটার কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি এসব ইচ্ছে করে করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। জিনিয়া বলল, কে বলেছে এসব করতে? ম্যাডাম, আমি জানি না, আমাকে একজন এসে বলল 1 লাখ টাকা দেবে
যদি আমি এই বটন ক্যামেরাটা এখানে আনি, আমার ফ্যামিলিতে টাকার খুব দরকার, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। আমি এছাড়া আর কিছু জানি না, লোকটাকেও চিনি না। আমাকে মাফ করে দিন, এবারের মতো আমাকে ছেড়ে দিন। জিনিয়া ইশারা করতেই গার্ডরা ওয়েটারকে নিয়ে গেল। জিনিয়া এসে বসে পড়ল, সামনে ক্যামেরাটা রেখে বলল, মিস্টার শাহাদাত, এই যে এইটার মাধ্যমে কেউ একজন আমাদের দেখছিল। ক্যামেরাটা হাতে নিয়ে মিস্টার শাহাদাত অবাক হয়ে বলল, এ তো অনেক অ্যাডভান্স ক্যামেরা, কিন্তু কে করবে এসব? যে করুক, এটা শিওর যে সে আমার আর আপনাদের কোম্পানির ওপর নজর রাখছে। তবে আপনাকেও এর জন্য প্রশংসা করতে হয়। এতদিন শুনেছিলাম যে আপনি বিজনেস ইন্ডাস্ট্রিতে একজন টপ খেলোয়াড়, আজ তার ছোট্ট একটা নমুনাও দেখে নিলাম। জিনিয়া মুচকি এসে বলল, আরে বাদ দিন, এত প্রশংসা হজম হবে না। দুজনে হেসে উঠল। মুহূর্তের মাঝে জিনিয়া সিরিয়াস হয়ে বলল, তাহলে আমাদের ডিলটা ফাইনাল? অফকোর্স, আমরা খুশি যে আমাদের প্রজেক্টটায় আপনাদের ইনভেস্ট থাকবে। সাইনটা করুন। ওহো হ্যাঁ, অবশ্যই। জিনিয়া উঠে বলল, ওয়েলকাম আরএনজি গ্রুপে। থ্যাংক ইউ। আশা করি আমাদের দুই কোম্পানির রিলেশন অনেক দূর যাবে। অবশ্যই। আর হ্যাঁ, আগামী সপ্তাহে আমাদের কোম্পানিতে একটা ইভেন্ট আছে। আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আসতে পারেন। আপনাকে ইনভিটেশন কার্ড পৌঁছে দেওয়া হবে। ওকে, আমি জানাবো। মিটিং শেষে জিনিয়া বেরিয়ে আসলো। গাড়িতে উঠে জিনিয়া কাকে যেন কল করলো। ওপাশ থেকে কল ধরতেই জিনিয়া বলল, নাভা গ্রুপের ইভেন্টের পুরো ডিটেলস বের করো। আর অ্যাকাউন্টে 5 লাখ টাকা গেছে, ওটা সবাইকে দিয়ে দাও। ওকে বস। জিনিয়া চশমাটা পরে ডেবিল হাসি দিয়ে বলল, জিনিয়াকে চিনো না? আন্ডারওয়ার্ল্ড আমার পায়ের নিচে, আর আমাকেই টেক্কা দেওয়ার চিন্তা। এদিকে রাফি বাজারের ব্যাগটা হাতে নিয়ে সবকিছু কিনে চলেছে। যে গরম পড়ছে তাতে ঘামের চোটে বন্যা হয়ে যেতে পারে। বৃষ্টি মনে হয় 1 বছরের জন্য বিদায় নিয়ে মঙ্গল গ্রহে ছুটি কাটাতে গেছে। কপালের ঘাম মুছে অবশেষে বাজারটা কমপ্লিট করে বাইকটা নিয়ে পাড়ের দিকে রওনা দিল রাফি। রাতে জিনিয়া রুমে এসে একটা ফাইল চেক করছিল, এমন সময় মিলি এসে বলল, আপু খাবে না। মিলির দিকে তাকিয়ে জিনিয়া বলল, ভেতরে আয়। মিলি ভেতরে আসলে জিনিয়া ফাইলটা দেখতে দেখতে বলল, কোথায় গিয়েছিলি সকালে? মিলি চমকে উঠে মনে মনে বলল, হয়ে গেল, মনে হয় জেনে গেছে, কিন্তু কি করে প্রতিবার জেনে যায়? কি করি এখন? জিনিয়া ফাইলটা বন্ধ করে মিলিকে বলল, কি রে, কথা বলছিস না যে? জিনিয়া ভয় ভয় বলল, আসলে আপু, তোকে কতবার মানা করেছি না এভাবে কোথাও যাবি না? তুই জানিস আমাদের চারিদিকে কত শত্রু ঘুরে বেড়ায়। দিন দিন বড় হচ্ছিস, আর বুদ্ধি কি কমছে নাকি? সরি আপু, বন্ধুরা এত করে বলছিল যে আচ্ছা আর হবে না, প্রমিস। মনে থাকে যেন। হুম। ডাইনিং এ সবাই এসেছে? হ্যাঁ, তোমাকে রাখতে বললো। আচ্ছা, আমার খাবারটা উপরে দিয়ে যেতে বলো, আমি একটু বিজি আছি, আমার খেতে লেট হবে। আচ্ছা ঠিক আছে। মিলি দ্রুত রুম থেকে বেরিয়ে আসলো। বাইরে এসে হাঁপ ছেড়ে বলল, আজকের মতো বেঁচে গেছি। সিয়ামের বাচ্চা বললো কিনা আপু কিচ্ছু জানতে পারবে না, এখন তো সব জেনে বসে আছে। দাঁড়া, তোর হচ্ছে। কালকে কলেজে যাই, দেখাচ্ছি মজা। আমার হাত পা এখনো কাঁপছে। মিলি নিচে আসলে শাহনাজ বেগম বলল, কিরে তোর বোন কোথায়? আম্মু আপুর খাবারটা উপরে দিয়ে আসতে বলেছে। আপু নাকি এখন বিজি আছে, তাই খেতে লেট হবে। এই বাপ মেয়ে নিয়ে আর পারি না, সারাদিন বিজনেস আর বিজনেস। এইদিকে মেয়েটার বিয়ের বয়স হয়ে গেল, সেই দিকেও তোর বাপের কোনো খেয়াল নেই। ঠিক আছে আম্মু, আপুর একটা বিয়ে দিয়ে দেওয়া উচিত। বাসায় অনুষ্ঠান হবে, কত আয়োজন হবে, খুব মজা হবে। আমার কথা কি শোনে তোর বাপ? সেও যেন বিজনেসে বিজনেস এর তোর বোনটাকে হয়েছে তোর বাপের মতো তেমনি। এই নে খাবারটা দিয়ে আয়। না বাবা, আমি পারছি না, আপু অনেক রেগে আছে। কেন, কি হয়েছে আবার? কিছুই না, মনে হলো তাই। আমি দিয়ে আসতে পারবো না। তাহলে কে দিয়ে আসবে? মিলে মুচকি এসে বলল, রোহান ভাইয়া তুমি খাবারটা নিয়ে যাও। ছোট আপা, এমনিতেই আমি রিমান্ডে থাকি, খাবারের চুন থেকে পান খসলে আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে চলে, আবার আমাকে বলছেন?
আরে কিচ্ছু হবে না, খাবারটা রেখে চলে আসবে। কি আর করার, বলছেন যখন তখন তো যেতেই হবে। রেহান খাবার নিয়ে জিনিয়ার রুমের বাইরে এসে বলল, ম্যাডাম আসবো? রেহান আয়, ম্যাডাম খাবার টেবিলে রাখ। ওকে। পরদিন সকালে রাফি রেডি হয়ে সকালের নাস্তাটা কোনো মতে করে বাইক নিয়ে অফিসের দিকে বেরিয়ে পড়ল। জিনিয়া ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। বিছানা থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বলল, রাহুল, কি খবর? বস, এত সকালে ডিস্টার্ব করার জন্য সরি। ওকে, বলো কি খবর? বস, নাভা কোম্পানিতে যে ইনভেস্টটা স্টার্ট হতে চলেছে সেটা অনেক আগে থেকে চলছে, কিন্তু এটা একটু মিস্টিরিয়াস ইভেন্ট বলা চলে। আমিও শুনেছি, একটু কিছু জানতে পারলে? হ্যাঁ, আসলে যার সাথে আপনার কাল মিটিং হলো মিস্টার সাদাত, ওই সে কোম্পানির মালিক না। তো কোম্পানির মালিকের ডান হাত বলতে পারেন। সব কাজ ইনডাইরেক্টলি ওনাদি করানো হয়। ও আই সি, এবার বুঝতে পারছি। বস, ওই ইভেন্টে আসল মালিকও থাকবে। আর হ্যাঁ, ওখানে যারা ইনভাইটেড হয় তারা সবাই শহরের বা বাইরের শহরের অনেক টপ বিজনেসম্যান। ওকে, আরো ইনফরমেশন কালেক্ট করো, আমাকে জানাও। ওকে। ফোনটা পেছনে ছুঁড়ে ফেলে জিনিয়া নাইটি ঠিক করে পাশে সুইমিং পুলে নেমে গেল। কিছুক্ষণ সুইমিং পুলে থাকার পর জিনিয়া অফিসে যাওয়ার জন্য রেডি হতে চলে গেল। এদিকে রাফি অফিসে আসতেই জিনিয়ার আগের অ্যাসিস্ট্যান্ট নিতু এসে রাফিকে বলল, স্যার আমার সাথে আসুন। রাফি নিতুকে দেখে বলল, আপনি আপনি তো ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট, তাই না? জি ছিলাম। মানে এখন নেই। কেন? কেন আবার আপনি আমার জায়গায় চলে এসেছেন যে? আপনার জন্যে আমার পোস্টটা বদলে গেছে। সরি, আমার জন্য আপনার তো বড় ক্ষতি হলো। আচ্ছা, একটা কথা বলি। এই যে আপনার পোস্টটা কেটে গেল, আপনার তো দুঃখে থাকার কথা, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি সেই লেভেলের খুশি। নিতু হেসে বলল, ঠিক বলেছেন, আমি হ্যাপি। এতদিন যে গর্তে পড়েছিলাম সেখানে এখন আপনি এসে গেছেন, আমার তো সেই মজা লাগছে। রাফি ভয়ে ঢোক গিলে বলল, আপনার কথায় কেমন বিপদের গন্ধ পাচ্ছি। মুচকি এসে নিতু বলল, আপনি ঠিক নিজেই পাবেন, একটু পরেই সব বুঝে যাবেন। আর হ্যাঁ, আজ থেকে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। কি আমার? হ্যাঁ, আপনি যেমন ম্যাডামের, আমি তেমন আপনার। কি খেলা রে বাবা। যাক, আপনি তো আমার পাশে আছেন, বিপদ থেকে বাঁচার একটা পথ তো আছে। হ্যাঁ, হেল্প তো করবই। নিন, আগে ম্যাডামের কেবিনে চলুন, আপনাকে সব দায়িত্ব বুঝিয়ে দিই। চলুন, আসামি যখন হয়েই গেছি, দইটা গলায় পড়েই নেই, কি আর করার। এদিকে খাবার টেবিলে আকরাম চৌধুরী একটা ফটো নিজের ছেলের দিকে এগিয়ে দিলেন। মাহির বলল, হোয়াট ইজ জাস্ট লুক। মাহির ফটোটা দেখতেই হাত থেকে খাবারের প্লেটটা পড়ে গেল। আনমনে বলে উঠল, ওয়ান্ডারফুল, সো বিউটিফুল। জিনিয়া RNG কোম্পানির মালিকের বড় মেয়ে। আগে তো কখনো দেখিনি, এই তো মেয়ে না, যেন পরি। কেমন লেগেছে? জাস্ট ওয়াও। তোমার বিয়ের বয়স হয়েছে, আমি চাই জিনিয়া আমার ঘরের পুত্রবধূ হোক। এখন তুমি যদি পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। রিয়েলি? আমি তো অলরেডি পছন্দ করে ফেলেছি, টেনশন করো না, জিনিয়া আমার বউ হবে। আকরাম চৌধুরী মুচকি এসে মনে মনে বলল, একবার যদি জিনিয়াকে আমার ছেলে বিয়ে করে নেয় তাহলে পুরো কোম্পানিটাই আমার হাতের পুতুল হয়ে যাবে। তারপর শরীফ চৌধুরী তোমাকে বোঝাবো কত ধানে কত চাল। মাহির বলল, ড্যাড, আমাকে ওর সম্পর্কে কিছু জানতে হবে। আই মিন, ও কি করে, কি পছন্দ করে, কোথায় যায় আসে। ডোন্ট ওয়ারি বসির। জি বস। জিনিয়ার ব্যাপারে যে ফাইলটা আনতে বলেছিলাম এনেছিস? জি বস। ওটাকে দিয়ে দিস। মাহির, ওখানে জিনিয়ার ব্যাপারে সব কিছু পেয়ে যাবি। গুড লাক। শুভ সংবাদ আশা করি খুব শীঘ্রই শুনবো। অফকোর্স ড্যাড। এইদিকে মিলি কলেজ এসে মুখ ফুলিয়ে বসে আছে। সিএম সবাইকে বোঝালেও মিলি এখনো বোঝার মোটে নেই। আফরিন বলল, জিনিয়াপুর চোখ দুটো না রে, কমপক্ষে 10-12টা হবে মনে হয়। আমি ভাবছি জানলো কি করে, কাল তো আমরা অনেক সাবধানে গেছিলাম। আমি বলেছিলাম না আপু সব জানতে পারবে, এখন বিশ্বাস হলো তো? বকা তো আমি শুনেছি, তোরা তো আর কেউ শুনিসনি। আচ্ছা সরি, বললাম তো আর হবে না। এরপর থেকে আমরা আপুর কাছ থেকে পারমিশন নিয়ে যাব।
সবাই চোখ বড় বড় করে সিয়ামের দিকে তাকিয়ে বলল, কে নেবে পারমিশন? সিয়াম বলল, কে আবার? আমরা সবাই রিকোয়েস্ট করলে আপু নিশ্চয়ই মানবেই। যতই হোক উনিও তো মানুষ। কথা একটা, মুখে বড় বড় কথা বললেই হয় না, করে দেখাতে হয়। আচ্ছা ঠিক আছে, এরপর তোরা খালি আমার সাথে থাকবি, বাকিটা আমি দেখে নেব। সবাই হেসে উঠল। সিয়াম বিড়বিড় করে বলল, কি হলো? এরা দেখছি আমাকে সিরিয়াসলি নিচ্ছে না। আমিও দেখিয়ে দেব। হ্যাঁ। যিনি অফিসে এসে নিজের কেবিনে আসলে দেখলো রাফি নিতু আগে থেকে চলে এসেছে। জিনিয়াকে দেখে নিতু সোজা হয়ে দাঁড়িয়ে গেল, বলল, গুড মর্নিং ম্যাম। মর্নিং। রাফি কি বলবে বুঝতে পারছে না, তাই নিতুর দেখা দেখি রাফিও বলল, গুড মর্নিং ম্যাম। জিনিয়া চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বলল, নিতু সবকিছু বুঝিয়ে দিয়েছো? জি ম্যাম, আমি সবকিছু স্যারকে বুঝিয়ে দিয়েছি। গুড। দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ো। আর মিস্টার রাফি? জি ম্যাম। পাশের কেবিনটা আপনার। রাফি পাশে তাকিয়ে দেখলো পাশের রুমটা। জিনিয়া বলল, অফিস টাইমে আমি একদম লেট পছন্দ করি না, মনে রাখবেন। রাফি বলল, ম্যাম একটা রিকোয়েস্ট। বলুন। দয়া করে আমার সাথে নিতু মানে ওনাকে থাকার পারমিশন দিন। নিতু এখন আপনার অ্যাসিস্ট্যান্ট, এটা আপনার ব্যাপার। থ্যাঙ্কস ম্যাম। রাফি নিতুকে ইশারায় কেবিনে যেতে বলল। জিনিয়া একটা ফাইল নিয়ে বলল, রাফি সাহেব। জি ম্যাম। পুরো অফিসের আপডেট আমার 5 মিনিটের ভেতর চাই। এই পুরো অফিসের? জি, শোনেনি? কথাটা শুনে রাফির মাথাটা ঘুরে গেল। মনে মনে বলল, আসতে না আসতে মেরে ফেলার চিন্তা করছে নাকি? এই অফিস কি বাজারের পানের দোকান নাকি? এত বিশাল অফিসের আপডেট 5 মিনিটে? এ তো 5 দিনেও সম্ভব না। রাফির চেহারা দেখে চিনিয়ে মুচকি আসলো। হাসিটা লুকিয়ে কড়া গলায় বলল, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? না কিছু না, আমি এখনই আনছি। জলদি। ওকে। পাশের টেবিলে এসে রাফি মাথা ধরে বলল, কি বিপদ! এই পুরো অফিসের আপডেট 5 মিনিটে কি দেওয়া সম্ভব? আচ্ছা নিতু, এটা আপনি কি করে করতেন? নিতু মুচকি এসে বলল, জানি না তো, কারণ এমন কাজ আমাকে এই কয়েক বছরে ম্যাম দেয়নি। কি লে হালুয়া বলে আমাকে তাহলে কেন দিল? জানি না। আমার তো দুঃখে কান্দা আসতেছে। একটা কাজ করি, আপনি কিছু টিস্যু বক্স আনিয়ে রাখি। কেন? আপনার কান্না মুছতে কাজে লাগবে স্যার। রাফি নিতুর দিকে অসহায়ের মতো তাকিয়ে মনে মনে বলল, আমার এদিকে ফেটে হয়ে যাচ্ছে, আর এই মেয়ে আমার বিপদে মজা নিচ্ছে। একটা কথা লোকে ঠিকই বলে যে বিপদে পড়লে পিঁপড়াও হাতিকে লাথি মারে। নিতু বলল, আমাকে কিছু একটা আইডিয়া দিন, কি করব আমি? সেটা তো আপনাকেই বের করতে হবে। আমাকে শুধু বলুন আমি কি করব। নিতুর কথা শুনে রাফি বলল, থাক, কিছু করতে হবে না, আমি কিছু একটা ভাবছি। রাফি এদিক একবার যাচ্ছে আবার ওদিক যাচ্ছে, কিছুতেই কিছু ভেবে পাচ্ছে না। কাচের ভেতর দিয়ে এসব দেখে জিনিয়া মুচকি এসে বলল, মজা বুঝবে এবার। আমাকে যা তা বলা, খেলা তো কেবল শুরু মিস্টার রাফি। আগে তো অনেক কিছু দেখার বাকি আছে। আপাতত দেখি এই বিপদ থেকে কি করে বাঁচো তুমি। একটু পর নজির সাহেব দরজায় নক করলে যিনি ওনাকে ভেতরে ডেকে, ম্যাম বস একটা মেল পাঠিয়েছে। মেল? আমাকে তো কিছু জানালো না আব্বু। এই দেখুন। মেলটা দেখে জিনিয়া বলল, সিঙ্গাপুর যেত? জি, কালকেই ফ্লাইট বুকিং করা হয়েছে। আব্বু তো কিছুই জানালো না। ওকে, আমি দেখছি। ওকে। জিনিয়া রাফিকে ডাকলো। রাফি জলদি এসে মাথা নিচু করে বলল, ম্যাম আমার আর একটা সময় চাই, অলরেডি হয়েই গেছে। জিনিয়া সিরিয়াস হয়ে বলল, আমাকে কি এটা মনে করিয়ে দিতে হবে যে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? একদম না। কি হয়েছে ম্যাম? আপনার কাছে কোনো মেল আসেনি? মেল? হ্যাঁ, মেল। 1 মিনিট। রাফি দৌড়ে এসে ল্যাপটপটা এনে দেখলো রাতে একটা মেল এসেছিল। এই রে, তখন তো আমি ঘুমিয়ে গেছিলাম দুটোর দিকে, আর তারপর তো আমি খেয়ালই করিনি। আমি তো মনে করছিলাম আমার চাকরিটা সকাল থেকে শুরু হবে, কে জানতো যে রাত 2 থেকেই শুরু হয়ে যাবে। কি আছে মেলটাতে? এটা আপনার আব্বু পাঠিয়েছে। জিনিয়া রেগে বলল, রাফি সাহেব, হোয়াটস দিস? আব্বু, আপনি কি বাসায় আছেন?
আমার আব্বু আপনার কি হয়? বস, আমার বস হয়, মানে প্রথম বস। প্রথম বস মানে কি? না মানে আপনার আব্বু তো অফিসের মালিক, তাই উনি আমার প্রথম বস, তারপর আপনি আমার সেকেন্ড বস। জিনিয়া কি বলবে বুঝতে পারছে না। এ আবার কোন ধরনের লজিক? রাফি জিনিয়ার রাকি মুখ দেখে বিড়বিড় করে বলল, ঠিক আছে, আপনিই আমার সব। কি সব? আই মিন আমার প্রথম দ্বিতীয় সব বস। রাফি সাহেব, এরপর থেকে একটা ভুল হলে আপনার স্যালারি থেকে সেই ভুলের বেতনটাও কেটে নেওয়া হবে। কালকে যাওয়ার সব ব্যবস্থা করুন। ওকে, আমি দেখছি। জিনিয়া বেরিয়ে গেল। রাফি নিতুকে ল্যাপটপটা দিয়ে বলল, কালকে সব ব্যবস্থা করুন আর আমাকে রাতেই সব জানাবেন। এই বলে জিনিয়ার পেছন পেছন দৌড়ে চলে গেল রাফি। নিতু হাসতে হাসতে বলল, রাফি সাহেবের প্রথম দিনেই তো হালুয়া টাইট, না জানি সামনে কি হবে। রাফি নিচে এসে গাড়ির দরজা খুলে দিল। জিনিয়া উঠে গেল। জিনিয়া ড্রাইভারকে বলল, আজ থেকে তুমি অন্য গাড়ি চালাবে। কেন ম্যাম? আজ থেকে ইনি আমার পার্মানেন্ট ড্রাইভার, আমার গাড়ির দায়িত্ব। ওকে। রাফি অবাক হয়ে তাকিয়েছে। শেষে এই পথটাও পাওয়ার বাকি ছিল। মনে হচ্ছে গাড়ির দরজায় মাথা ঢুকে 3-4 দিনের জন্য মরে যাই, আর সহ্য হচ্ছে না। জিনিয়া বলল, আমার লেট হচ্ছে। রাফি দ্রুত গাড়িতে বসে জিনিয়া গাড়িতে বসে ফোন টিপে চলেছে। রাফি মনে মনে বলল, যাব কোথায় সেটাই তো জানি না। এদিকে মহানে আরামসে বসে আছে, আমার মনে হয় ভুল করে মেয়ে হয়ে জন্মেছে। এর তো ওই কসাই হওয়ার কথা, নাহলে জল্লাদ হওয়ার কথা ছিল। রাফি বলে উঠল, ম্যাম এখন কোথায় যাবেন? কোথায় যাব এখন? বাসায়। আপনার? জিনিয়া রেগে বলল, তো কি আপনার বাসায়? না না, কি যে বলেন ম্যাডাম, গরিবের বাড়ি আপনি কি করে যাবেন? সরি। খোঁচা মেরে কথা বললেন। কি যে বলেন ম্যাম, আমার এই সাহস আছে নাকি? আসলে প্রথম দিন তো একটু নার্ভাস। হয়েছে, কথা না বলে গাড়ি চালান। ওকে। রাফি মনে মনে বলল, কথায় কথায় রেগে যায়, এ মনে হয় মরিচ গালি নিয়ে জন্মেছিল, নাহলে ওই রাগের অ্যাপ মাথায় সেট করে চলে সব সময়। এমন মেয়ে মানুষ পৃথিবীতে আছে, এটাই তো আশ্চর্যের। জিনিয়ার বাসাতে আসতেই রাফি নেমে এসে দরজা খুলে দিল। জিনিয়া নেমে আসলে রাফি বলল, ম্যাম আমি কি করব? নাচুন, পারবেন? না মানে আমি তো এটা পারি না, তবে চেষ্টা করলে যে হবে তারও গ্যারান্টি নেই। গাধা একটা, চলুন আমার সাথে। বাসার ভেতরে? জিনিয়া রাফির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে আস্তে করে বলল, রাফি সাহেব, আর ইউ ম্যাড? আপনাকে একবার বললে আপনি বোঝেন না কথা? আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আপনাকে তো আমার সঙ্গে থাকতে হবে নাকি? না মানে মানে নিজের বাসায় গিয়ে করবেন, এখানে না। চলুন এবার। জিনিয়া ভেতরে চলে গেল। সাথে সাথে রাফিও চলে আসলো। এদিক ওদিক দেখে রাফি ভাবল, কি বিশাল বাড়ি, বড়লোকদের বাড়ি এমনই হয় তাহলে। বাবা, অনেক দামি দামি জিনিস, মনে হচ্ছে কোনো কল্পনা জগতে চলে এসেছি। রাফি আর চোখে এদিক ওদিক বারবার দেখে চলছে। জিনিয়া নিজের রুমের দিকে যাচ্ছিল, অমনি সামনে দিয়ে শাহানারাকে শরবতের গ্লাস নিয়ে যেতে দেখে জিনিয়া বলল, জাহানারা। জি ম্যাডাম। আমার জন্য? আর কিছু বলার আগেই রাফি ঠাস করে ধাক্কা খেল জিনিয়ার সাথে। জাহানারার হাতের শরবতটা জিনিয়ার গায়ে পড়ে গেল। রাফি এটা দেখে ভয় পেয়ে গেল, ভাবাচাকা হয়ে বলল, সরি ম্যাম, আমি ইচ্ছে করে করিনি। জাহানারা নিজেও ভয়ে কাঁপছে। ম্যাডাম যে মানুষ তাতে এখন কি করবে কে জানে। জিনিয়া নিচেকে একবার দেখে রাগে চোখে রাফির দিকে তাকালো। রাফি আবারও বলল, সরি ম্যাম। সরি? রাফি সাহেব, আপনার চোখ কোথায় থাকে? কোথায় মন থাকে আপনার? আমার স্যুটটা নষ্ট করে দিলেন। রাফি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিনিয়া কোনো মতে রাগ সামলে জাহানারাকে বলল, সরি, আমার জন্য আপনাকে কথা শুনতে হলো। আরে স্যার ঠিক আছে, এটা নতুন না ম্যাডাম, এমনি আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি তো মনে করলাম আপনাকে না কিছু করে। রাফি হঠাৎ খেয়াল করলো বাসার সবাই রাফির দিকেই তাকিয়ে আছে। এটা দেখে রাফি কিছুটা নার্ভাস ফিল করছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে শাহনাজ বেগম বলল, কি রে জাহানারা, কি হলো? কিছু না। জিনিয়ার আওয়াজ পেলাম। রাফির দিকে নজর পড়তেই জাহানারা বেগম বলল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। রাফি সালাম দিয়ে বলল,
আমি রাফি, ম্যাডামের নতুন অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, কি হয়েছে? মেয়েটার চেল্লানি শুনলাম। কিছু না ম্যাডাম, ওই জুসটা পড়ে গেছে আর কি। ও, আমার মেয়েটাও না, সামান্য বিষয় নিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেয়। জিনিয়া রুমে এসে বলল, ওখানে ডয়ারে কিছু ফাইল আছে, ওইগুলো বের করুন। কোনো উত্তর না পেয়ে পেছনে তাকিয়ে দেখলো রাফি নেই। জিনিয়া অবাক হয়ে বলল, কোথায় গেল? এমনিতেই এই অবস্থা, তারপর কোথায় হারিয়ে গেল এই বান্দরনি? জিনিয়া জোরে রেখে বলল, রাফি। বাইরে থেকে ডাক শুনে রাফি আর কিছু না বলে এক দৌড়ে রুমে চলে আসলো। জিনিয়া রেখে বলল, কোথায় হারিয়ে গিয়েছিলেন? ওই আপনার আম্মু মানে ম্যাডাম কথা বলছিল। জিনিয়া রাফির কাছে এসে চেঁচিয়ে বলল, আপনাকে আমি কোন সময় মার্ডার করে ফেলবো আমি নিজেও জানি না। ম্যাম সরি। সরির কাঁথায় আগুন। ওই ডয়ারের ফাইলগুলো বের করে চেক করুন, এক্ষুনি করুন, যান। বাইরে থেকে রেহান খাবার বানাতে বানাতে বলল, এসে গেছে সুনামি। কার উপর যে এই সুনামি আশ্রয় পড়ছে কে জানে। ম্যাডামকে সামলানোর মতো একজন মানুষ এই পৃথিবীতে নেই নাকি? জাহানারা বেগম বলল, আবার মেয়েটা শুরু করেছে। বেচারা ছেলেটার উপর এখন রাগ দেখাচ্ছে। এদিকে রাফি চুপচাপ ফাইলগুলো নিয়ে চেক করতে লাগলো। জিনিয়ার আগে ফুসফুস করতে করতে বিড়বিড় করে বলল, হে, কোন পাগলের খপ্পরে পড়লাম আমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কে এসব করে? আমার রুমে কি বসার জায়গার অভাব পড়েছে নাকি? জিনিয়া গম্ভীর কণ্ঠে বলল, রাফি সাহেব। জি ম্যাম, আমি সব চেক করে নেব, আপনি একদম চিন্তা করবেন না। এদিকে তাকান। জি। আমার রুমে কি বসার জায়গার অভাব পড়েছে? রাফি আমতা আমতা করে বলল, না একদম না। কেন ম্যাম? আর সত্যি বলতে এত বড় রুম আমি এই প্রথম দেখলাম। আপনার এই রুমে আমাদের একটা পুরো বাড়ি এঁটে যাবে, কি বিশাল। তাহলে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসেও তো কাজটা করতে পারেন। রাফি মনে মনে বলল, দাঁড়াবো না বসবো সেটা কি আর ভয় চোটে মাথায় আসে নাকি? এমন ভূতের মতো চেঁচালে আর জল্লাদের মতো হুঙ্কার দিলে মানুষ কি হুঁশে থাকে? রাফি ফাইলগুলো নিয়ে সোফায় বসে পড়ল। জিনিয়া ফ্রেশ হতে চলে গেল। এদিকে মিলিয়া শিখা কলেজ থেকে একটু আগেই চলে এসেছে কিছু শপিং করতে। শপিং শেষে বিল দিয়ে দুজনে চলে আসছে। পার্কিংয়ে গাড়ির দিকে যাচ্ছে দুজনে। হঠাৎ মিলির সাথে কারো ধাক্কা লাগায় কারণে মিলি পড়ে গেল। ছেলেটা হাত বাড়িয়ে দিয়ে বলল, সরি, আপনি লাগেনি তো? শিখা হাতটা সরিয়ে বলল, মিলি ঠিক আছিস তো? আয় ওঠ। আমার হাড্ডি কুড্ডি মনে হয় গেছে রে শিখা। কেন হতচ্ছাড়াটা আমাকে ধাক্কা দিল? সামনে তাকিয়ে ছেলেটিকে দেখে মিলি রেগে বলল, এই চোখে দেখেন না? এই দিনে দুপুরে ধাক্কা খান কিভাবে? হ্যাঁ সরি, আসলে আমি ফোনে কথা বলছিলাম তো, তাই খেয়াল করিনি। সব ছেলেরাই এ কথা বলে, ইচ্ছা করে ধাক্কা খেয়ে আবার সরি বলে। দেখুন, আমি সত্যি বলছি। তাছাড়া আপনি তো জিনিয়ার ছোট বোন, কি করে ইচ্ছে করে ওর বোনের সাথে ধাক্কা খাবো? শিখা আর মিলে অবাক হয়ে গেল। এই ছেলে জিনি আপুকে চেনে আর এটা জানে যে আমি ওর বোন? মিলে অবাক হয়ে বলল, আপনি কি করে? থামুন, আমি জানি, এ তো অবাক হওয়ার কি আছে। আসলে তো আমরা পুরনো ফ্রেন্ড। ফ্রেন্ড? আপুর আবার কোন ফ্রেন্ড আপনি? কই, আগে তো দেখিনি। আসলে আমি দেশের বাইরে ছিলাম, গত সপ্তাহে এসেছি। জিনিয়ার সাথে দেখা করব, কিন্তু ওর নম্বরটা মনে হয় চেঞ্জ করে ফেলেছে, তাই ফোনও পাচ্ছি না। ও আচ্ছা। যাক, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আচ্ছা, তোমার আপুর নম্বরটা পাওয়া যাবে? আপনি যখন আপুর ফ্রেন্ড তাহলে কেন দেখা যাবে না? ধন্যবাদ। মিলি নাম্বারটা দিয়ে চলে আসলো। ছেলেটা আসলে আকরাম সাহেবের ছেলে মাহির। মিলি চলে গেলে মাহির মুচকি এসে বলল, যাক, নাম্বার পেয়ে গেছি। এবার পরের ধাপটা খেলতে হবে। জিনিয়া, খুব তাড়াতাড়ি দেখা হবে বেবি। তোমার সাথে জমিয়ে প্রেম হবে। কিছু দূরে গাড়িতে বসে কয়েকজন ছেলে এসব দেখছিল লুকিয়ে। মাহির চলে গেলে লোকগুলোও চলে গেল। বাসায় এসে মিলি নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে চল মস্তে মস্তে মিলি বলল, আপুকে একবার জানিয়ে আসি, শেষে আবার দেখা যাবে। আমাকে আবার বকা দেবে না বলার জন্য। যতই হন আপুর ফ্রেন্ড হোক, নাম্বারটা তো আমিই দিয়েছি, তাই আগের থেকেই বলে আসি, সেটা ভালো হবে। মিলি নিচে এসে আম্মুকে ডাকতে লাগলো। জাহানারা এসে বলল, ম্যাডাম তো বাইরে গেছে ছোট আপা। বাইরে গেছে? আচ্ছা, আপুর বাসা আছে? আছে তো, রুমে আছে। আপু অফিস থেকে এত জলদি চলে এসেছে? হ্যাঁ, আজকে একটু আগেই চলে এসেছে।
আচ্ছা ঠিক আছে। মিলি গুনগুন করে গান গাইতে গাইতে সোজা জিনিয়ার রুমে গেল। আপু আপু কই তুমি? মিলির কথা শুনে রাফি বলে উঠল। ম্যাম বাথরুমে গেছে। পাশ থেকে ছেলের কণ্ঠ শুনে মিলি তাকিয়ে দেখলো একটা ছেলে বসে আছে। রাফিকে দেখে মিলি অবাক হয়ে ভাবলো, ওয়াও কি হ্যান্ডসাম ছেলে, কিন্তু এ কে? আগে তো দেখিনি। আপুর বিএফ নাকি? না না, আপুর আবার বিএফ আসবে কই থেকে? আপু তো ভালোবাসবে এমন সাহস কারোর আছে? তাছাড়া আপুকে ম্যাম বললো তো ছেলেটা অফিসের কেউ হবে মনে হয়। মিলি এগিয়ে এসে চুল ঠিক করতে করতে বলল, আপনি কে? আমি পিএ আপুর। জি। মিলি মুচকি এসে মনে মনে বলল, বাহ এত হ্যান্ডসাম পিএ, আপুর অফিসে এমন ছেলেও আছে? মিলি খাটে বসে পড়ল। রাফি ফাইলগুলো দেখতে ব্যস্ত হয়ে বলল। মিলি একটু পর বলে উঠল, আমি মিলি, যিনি আপু আমার বড় বোন। রাফি মাথা উঠিয়ে বলল, ও আচ্ছা। আচ্ছা আপনার নাম কি? রাফি। ও। এরই মাঝে জিনিয়া চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো। জিনি একটা টাওয়াল পেঁচিয়ে আছে, এতে হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছে। জিনিয়া বের হতে হতে বলল, রাফি সাহেব দেখেছেন, কোনো ফল্ট থাকলে ইমিডিয়েটলি ঠিক করতে হবে। কাল এইগুলো নিয়ে যেতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ফাইল এগুলো। রাফি মাথা উঠিয়ে জিনিয়ার দিকে তাকিয়ে যেই কিছু বলতে যাবে অমনি রাফি থপকে গেল। জিনিয়াকে এই বেশি দেখে রাফি রীতিমতো বেহুশ হওয়ার মতো অবস্থা। এক মুহূর্তের জন্য রাফি যেন হিতায় জ্ঞান হারিয়ে ফেলেছে। এই যেন এক পরীর সামনে দাঁড়িয়ে আছে। রাফির চোখ যেন সময়ের বিরুদ্ধে আটকে গেছে। মিলি বসে বসে মুচকি আসছে, মনে মনে বলছে, রাফি সাহেব তো গেল, কি আর করার। আমার আপু তো এত সুন্দর যে কোন ছেলে লাট্টু হয়ে যাবে, আর আপুকে এই রূপে দেখলে তো ছেলেরা এমনিতেই পাগল হয়ে যাবে। কিন্তু রাফি সাহেবের কপাল খারাপ মনে হয়। আমার আপু যেমন রূপের আগুন, তেমনি মেজাজটাও আগুন। আরে রাফি সাহেব চোখটা নামিয়ে নিন, নইলে আপু আপনার চোখটাই তুলে নেবে। মিলি এর মাঝে নাক গলিয়ে বলে উঠল, এটা তোমার বিয়ে? ভারী হ্যান্ডসাম। মিলির কথায় রাফির যেন হুঁশ ফিরে এসেছে। দ্রুত চোখ নামিয়ে ফাইলগুলো দেখে চলছে রাফি। রুমে এসে চলছে, তবুও যেন গরম লাগছে রাফির কাছে। রাফি অনবরত ঘেবে চলেছে। চিনিয়ে বলল, হ্যাঁ আমার বিয়ে। এত হ্যান্ডসাম বিয়ে? মিলি থাপ্পড় কি খাবি নাকি এখান থেকে যাবি? রাগ করো কেন? আমি তো একটা কথাই বলতে আসলাম। কি কথা? তোমার ফ্রেন্ড আজকে বাসায় আসার সময় আমার কাছ থেকে নাম্বার নিল, বলল গত সপ্তাহে দেশে এসেছে। জিনিয়া মিলিকে নিয়ে সুইমিং পুলের দিকে চলে গেল। জিনিয়া যেতেই রাফি বড় একটা নিঃশ্বাস ছাড়লো। মনে মনে বলল, কখনো ম্যামকে এভাবে দেখবো কল্পনাও করিনি। এত কিউট লাগছিল ম্যামকে, আর ম্যাম তো পরীর মতো সুন্দর। আর ম্যামের পা, আয় হায় কি মারাত্মক সুন্দর। কপাল থেকে খাম মুছতে মুছতে রাফি বিড়বিড় করে বলল, কি যে ভাবছি আমি, এসব ম্যাম জানতে পারলে আমাকে সোজা মেরে ফেলবে। এত কিউট একটা মেয়ে এত ডেঞ্জারাস হয়েছে কেন, কি জানে। জিনিয়া বলল, মিলি আমার এমন কোনো ছেলে ফ্রেন্ড নেই যে বাহিরে থাকবে। মিলি তো টাচকে খেয়ে ভয় ভয় বলল, তাহলে কাকে আমি নাম্বার দিলাম? নাম কি ছেলেটার? সেটা তো শুনিনি। মিলি তুই আমার বোন হয়ে এত বোকা কি করে হোস? যা রুমে যা, আমি দেখছি। আর হ্যাঁ, এরপর থেকে এমনটা যেন আর না হয়। মিলি আর কিছু না বলে সোজা চলে আসলো। জিনিয়া ভাবতে লাগলো, কে এসব করলো? আমার নাম্বার কে নিল? দেখতে হচ্ছে ব্যাপারটা। এর মধ্যে জিনিয়ার ফোনটা বেজে উঠলো। খাটের উপর ফোন বেজে চলেছে। রাফি খেয়াল করে দেখলো, ম্যাম তো এখানে নেই। তাহলে কি করি? ফোন বেজেই চলেছে তো আমি ধরবো না? না, আবার আমাকে কথা শোনাবে। বাজুক, আমার কি, যার ফোন সেই ধরবে। শেষে আমাকে ঝাড়ি মেরে বলবে কত বড় সাহস আমার ফোন ধরেন। হাজারটা কথা শোনাবে আমাকে। 5 মিনিট পর জিনিয়া রুমে আসলো। ফোনটা বেজে চলেছে। রাফি মাথাটা উঠিয়ে যেই তাকাবে অমনি রাফি মুখটা সরিয়ে নিল। মনে মনে রাফি বলল, ম্যামকে এই রূপে আর দেখা ঠিক হবে না, না হলে ফেসে যাব। আমিও একটা ছেলে মানুষ, আমারও একটা ফিলিংস আছে। জিনিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো 10টা কল। জিনিয়া রেগে বলল, রাফি সাহেব এতবার ফোন বেজে চলেছে, আপনি এখানে বসে কি করছিলেন? কানে শোনে না? ফোনটাকে কেন ধরেননি? রাফি হতাশে মনে মনে বলল, যাক বাবা, মনে করলাম ফোন ধরলে বাস খাবো, এখন দেখছি না ধরেই ভুল করছি।
কেউ আমার একটু বিষ দে রে ভাই, আমি পাগল হয়ে যাব। রাফিকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে জিনিয়া বলল, হোয়াটস রং উইথ ইউ? লুক অ্যাট মি মিস্টার রাফি, ফোনটা কেন ধরেননি? হোয়াই? রাফি মনে মনে বলল, কি এক হুয়াই হুয়াই লাগা রাখছে, মনটায় চাচ্ছে জানালা ভেঙে পালিয়ে যাই, জানালা দিয়ে লাফ দিলে পরে যদি মরে যাই। এই ভয়ে এখনো কিছু করছি না। আরে বাবা, ফোনটা ধরিনি, এটা বড় কোনো ব্যাপার হলো? জিনিয়া রেগে আগুন হয়ে গেল। আজ পর্যন্ত কেউ জিনিয়াকে এইভাবে ইগনোর করে দেখেনি। আর এই রাফির বাচ্চা কোনো কথারই উত্তর দিচ্ছে না, সাহস কত বড়! রাফির সামনে এসে জিনিয়া রাফির কলার ধরে টান দিয়ে বলল, বয়রা হয়ে গেছে নাকি? কানে শোনেন না কি বলছি আমি? জিনিয়ার দিকে নজর পড়তে রাফি চোখ বন্ধ করে নিল, মনে মনে বলল, কি মুশকিল, এসব কি দেখছি আমি? ম্যাম এত আয় হায়, কি ভাবছি? তোর আমার কি দোষ? এমন ড্রেসে আমার সামনে আসলে আমি কি করব? জিনি এবার আর সহ্য করতে না পেরে ঠাস করে রাফির গালে একটা কষিয়ে দিল এক থাপ্পড়। রাফি গালে হাত দিয়ে অবাক হয়ে জিনিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যাম। জিনিয়া রেগে বলল, চুপ, না হলে ওই গালে আরেকটা ছাপ বসিয়ে দেব। আমার কথা এতক্ষণ কানে যাচ্ছিল না, এবার কি থাপ্পড়ে কান খুলেছে? রাফি আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে গাল ডলতে ডলতে মনে মনে বলল, কি পাপ করেছিলাম আমি? কেন আমাকে এই বাঘিনের গুহায় আসতে হলো? আমাকে তো ছিঁড়ে কামড়ে খেয়ে নেবে। শালা চাকরিও যে এত বিপদের হয় কে জানতো। জিনিয়া রাফির মুখ ধরে নিজের দিকে নিয়ে বলল, হোয়াট? নাথিং। তাহলে আমার দিকে তাকিয়ে কথা বলতে কি হচ্ছে? না মানে আপনি। আমি কি রাফি সাহেব? আমি আপনার বস। সো আমার সামনে মানে কিন্তু এসবের কোনো জায়গা নেই। বলুন আমাকে কি সমস্যা? রাফি চোখ বুঝিয়ে ভয় ভয়ে তাড়াতাড়ি বলে উঠল, ম্যাম আমি আপনার দিকে কিভাবে তাকাবো? আপনি তো পড়ে আছেন, আর আপনাকে এভাবে খুব সুন্দর লাগছে। জিহ্বায় কামড় দিয়ে রাফি মনে মনে বলল, এই রে, মুখ ফসকে কি বলে ফেললাম, হয়ে গেল। এই গালে এবার থাপ্পড়ে স্ট্যাম্প পড়বে শিওর। রাফি ওভাবেই চোখ বুজে আছে। থাপ্পড় মারলে এভাবেই মারুক, চোখ খুললেই চেহারাটা দেখে আরো ভয় পেয়ে যাব। রাফির এই কথা শুনে চিনিয়ে অবাক হয়ে গেল। নিজেকে একবার দেখে চিনিয়ে মনে মনে বলল, কি কি বললো রাফি? আমাকে এভাবে সুন্দর লাগছে? জিনিয়া নিজেও জানে না ওর মুখটা লাল হয়ে গেছে। জিনিয়া নিজেকে কেমন দুর্বল দুর্বল অনুভব করছে। নিজের গালে হাত দিয়ে চিনিয়া বিড়বিড় করে বলল, কি হচ্ছে এসব? কেমন নার্ভাস লাগছে। এই সামান্য কথায় আমার এমন লাগছে কেন? রাফি থেকে একবার তাকিয়ে চিনিয়া সুইমিং পুলের দিকে চলে গেল। 2 মিনিট যাওয়ার পর রাফি মনে মনে বলল, কি ব্যাপার, ম্যাম এখনো থাপ্পড় মারছে না যে, নাকি টাইমিং করছো? রাফি আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। আরে ম্যাম কোথায়? চারিদিকে ভালোভাবে দেখে রাফি বলল, গেল কোথায়? আজব ব্যাপার, আমাকে কিছু না বলেই চলে গেল। কি হলো এটা? আমি তো ভাবলাম আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। রাফি হেসে বলল, যাক, এই গালটা বেঁচে তো গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই অনেক। জাহানারা রুমে এসে টেবিলের উপর থেকে কফির কাপটা হাতে নিয়ে চলে যাওয়ার সময় দেখলো রাফি দাঁড়িয়ে আনমনে কি ভেবে চলেছে। এই রুমে যে কেউ এসেছে খেয়ালই করেনি। রাফির পাশে এসে জাহানারা আস্তে করে বলল, ও স্যার, কিছু হারিয়ে গেছে নাকি? কি দেখেন নিচে, এভাবে আমি খুঁজে দেব? রাফি আনমনেই বলে উঠল, আমি ভাবছি আমাকে কিছু বলো না কেন? কি বলেনি স্যার? আর কে বলেনি? আরে আমি তো। জাহানারা দিকে নজর পড়তেই রাফি চেঁচিয়ে উঠল। এটা দেখে জাহানারাও চেঁচিয়ে উঠল। রাফি বলল, আরে তুমি এখানে কি করছো? কাপ, এই যে কাপ নিতে এসেছি। ও কাপ, তা আমার পাশেই কেন দাঁড়িয়ে আছো? আমি তো দেখছিলাম যে আপনি নিচের দিকে তাকিয়ে কি যেন দেখছিলেন। আমি ভাবলাম হয়তো কিছু হারিয়ে গেছে, জিজ্ঞাসা করতেই তো আপনি চিৎকার দিয়ে উঠলেন। ও না না, কিছু হারায়নি, আমি একটু চিন্তায় হারিয়ে গেছিলাম। যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে। জাহানারা চলে গেলে রাফি এসে সোফায় বসে পড়ল। হাতের ঘড়িটা দেখে বলল, বাবা প্রায় তো বিকেল হয়ে গেল, ফাইলগুলো তো সব দেখলাম, ম্যাম কই গেল? কি করব এখন? কিছু বলেও গেল না। এদিকে আমার পেটে তো ক্ষুধার জ্বালা হাতি ঘোড়া সব দৌড়দৌড়ি করছে। জিনিয়া সুইমিং পুলে নেমে সাঁতার কাছে। এতক্ষণে একটু ভালো লাগছে।
রাফির মুখে ওই কথা শুনে কেমন যেন মাথাটা এলোমেলো হয়ে গেছিল। জিনিয়া বলল, আমাকে এভাবে দেখে হয়তো রাফি আমার দিকে তাকাচ্ছিল না। ছেলেটা ইন্টারেস্টিং আছে। আচ্ছা, আমার সামনে আবার ভালো সাজার নাটক করছে না তো? ছেলে মানুষ বলে বিশ্বাস নেই। সুন্দরী মেয়ে আর আমার মতো এমন মেয়ে দেখলে কোন ছেলে ঠিক থাকতে পারবে? হ্যাঁ, তবে এটাও ঠিক যে এমন সাহস কারণ নেই। এমন সাহস কেউ দেখালে আমি তাকে দুনিয়া থেকেই টাটা করে দিতাম। রাফি পেটে হাত দিয়ে বসে বসে ভাবছে, কি করি এখন? ম্যাম মনে হয় ফুলে আছে, যাবো ওখানে? না না, যে কাপড়ে ম্যাম আছে সেটা দেখলে আমি অজ্ঞান হয়ে যাব। একটা কাজ করি, হ্যাঁ ফোন করি একটা, এটাই ভালো হবে। বা বুদ্ধিটা তো সেই, ম্যামের সামনেও যাওয়া লাগলো না আর কাজও হয়ে যাবে, থাপ্পড়েরও ভয় থাকলো না। হ্যাঁ হ্যাঁ। জিনিয়া নিজের ফোনটা বাজতে দেখে পুল থেকে উঠে ফোনটা ধরে বলল, হ্যাঁ। হ্যালো ম্যাম, আমি কে? আপনার পিএ রাফি সাহেব। জিনিয়া অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আবার নিজের রুমের দিকে তাকালো। ফোনটা কানে নিয়ে রেগে বলল, আপনি আমাকে না জানিয়ে চলে গেলেন কিভাবে? এত বড় সাহস কি করে হলো আপনার? না না ম্যাম, আমার এমন সাহস আছে নাকি? আমি জানি যে আমি গর্তে পড়ে গেছি, চাইলেও উঠতে পারবো না। আমি রুমে আছি ম্যাম। রুমে আছেন? তাহলে ফোন করেছেন কেন? পাগল নাকি আপনি? এই যে এইদিকে তাকান, আমি এখানেই আছি। জানি ম্যাম, আসলে আমি বলছি যে ফাইল তো চেক করা হয়ে গেছে। মানে আমি কি করব এখন? বাসে চলে যাব? তো এটা এখানে এসে বলা যেত না? ফোন করার কি আছে? না এমনি আর কি। আপনাকে না আরেকটা থাপ্পড় দেওয়া দরকার, গাধা একটা। যান, বাসায় যান। আর হ্যাঁ, কালকে আমাকে ঠিক টাইমে পিক করে নেবেন। গাড়িটা এখন থেকে আপনার কাছেই থাকবে, আর কাল কিন্তু দেরি যেন না হয়। একদম হবে না, আমি আপনাকে ঠিক টাইমে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো। পৌঁছে দিয়ে কোথায় আসবেন? অফিসে আসবো, একদম চিন্তা করবেন না। আমি কিন্তু অফিসে একদম ফাঁকি দেবো না। বলি, আমি কি ওখানে এসে আপনাকে একটা থাপ্পড় মারবো, নাকি আপনি এখানে এসে একটা থাপ্পড় খাবেন? রাফি চমকে উঠে বলল, কেন ম্যাম, আবার কি করলাম? ওই হতচ্ছাড়া, তুই আমার পিয়ে না? হ্যাঁ। তাহলে আমার সাথে কি গরু যাবে নাকি? দাঁড়া, তোকে আমি আজকে। জিনিয়া ফোনটা কেটে একটা পাতলা জামা গায়ে জড়িয়ে হনহন করে রুমে চলে আসলো, কিন্তু এসে আর রাফিকে পেল না। রাগে লাল হয়ে বলল, কোথায় গেল কোথায় হচ্ছে ছাড়াটা? আজকে ওকে আমি খুন করে ফেলবো, কথা একটা। ডয়ার থেকে বন্দুকটা বের করে বাথরুমে রাফিকে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও পেল না। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। জিনিয়ার মেসেজটা দেখলো রাফি করেছে, লেখা আছে, ম্যাম আমি চলে আসছি, আমি আপনাকে পিক করে নেব। এবারের মতো আমাকে ছেড়ে দিন, বুঝে গেছি আমি আপনার পিএ। আপনি যেখানে আমিও সেখানে, আর ভুল হবে না। জিনিয়া মনে মনে বলল, হারামি, বেঁচে গেলি, পরে দেখছি আমি। এদিকে সিয়ামের বাসায় ঝগড়া লেগে গেছে। সিয়ামের বাবা জব্বার সাহেব বাসায় খুব বেশি থাকেন না, বলতে গেলে একবার আসে, কোনো কোনো সময় তো আসেও না। অবশ্য কোহিনুর বেগম এসব এখন মেনেও নিয়েছে। সিয়ামের বাবা আরেকটা বিয়ে করেছে, আর সে কারণেই সিয়ামের বাবাকে সহ্য করতে পারে না। কোহিনুর বেগম বর্তমানে একটা ব্যাংকের ম্যানেজার, আর সিয়ামের বাবা একজন বিজনেসম্যান, অনেক টাকার মালিক। সিয়ামের বাবা চায় সিয়াম ওনার বিজনেস সামলাক আর ওনার সাথে চলে আসুক, কিন্তু সিয়ামের মা এটা চায় না। এ নিয়ে আবারও ঝগড়া বেঁধে গেছে। সিয়াম এক পর্যায়ে বলে উঠল, চুপ করো তোমরা, আমি ক্লিয়ার করে বলছি, আমার তোমার বিজনেস বা টাকায় কোনো ইন্টারেস্ট নাই। আমি আর আমার মা খুব ভালো আছি। মা ওনাকে চলে যেতে বলো, আর যেন না আসে আমাদের লাইফে। সিয়াম বাসা থেকে বের হয়ে গেল। সিয়ামের মা বলল, শুনেছো সিয়ামের কথা? চলে যাও তুমি, আমার ছেলে আমার কাছেই থাকবে, তোমার টাকার দরকার নেই আমাদের। আমার ছেলেও, আমার রক্ত ওর শরীরে, আমি ওকে ঠিকই একদিন নিয়ে যাব, মনে রেখো। জব্বার সাহেব চলে গেল। সিয়াম একটা পার্কে এসে বসে আছে। এইসব যেন আর নিতে পারছে না সিয়াম। হঠাৎ সিয়ামের ফোনটা বেজে উঠল। বিরক্ত হয়ে ফোনটা ধরে বলল, হ্যালো সিয়াম, আমি মিলি। কই তুই? বাসায়। কেন? কি রে, কি হয়েছে? তোর গলায় এমন লাগছে কেন?
আব্বু এসেছে আবার। মিলি বুঝতে পেরে বলল, কোথায় তুই? পার্কে বসে আছি। ইকো পার্কে? হুম। আমি আসছি। মিলি ফোনটা রেখে দিল। জলদি রেডি হয়ে বাইরে এসে ড্রাইভারকে নিয়ে বেরিয়ে গেল মিলি। এদিকে রাফি বাসায় এসে আয়নার সামনে বসে আছে। গালটা ভালো করে দেখে চলেছে রাফি। 5টা আঙ্গুলের ছাপ বসে গেছে। গালটাও কেমন যেন ব্যথা করছে। আয়শা খাবার নিয়ে এসে বলল, ভাইয়া খেয়ে নাও, খাবার গরম করে দিচ্ছে আম্মু। টেবিলের উপর রাখো। এতক্ষণ বাথরুমে কি করছো? 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। রাফি বাথরুম থেকে বের হতে হতে বলল, ছুটকি বেশি কথা বলিস না, ওই খাবারটা দে, চরম ক্ষুধা লাগছে। এই যে সব দেওয়া আছে। রাফির গালে নজর পড়তে আয়শা বলল, ভাইয়া তোমার গালে কি হয়েছে? টিস্যু লাগিয়ে রেখেছো যে? ও কিছু না, ফেসের কেয়ার নিচ্ছে বুঝলি, দাগ পড়ে না এতে। আমাকে বলতে আমি তোমাকে মুখে দেওয়া ওইগুলো এনে দিতাম। টিস্যু নেয় না কি কেউ? রাফি মনে মনে বলল, কি জ্বালা, একে তো অফিসে প্যারায় থাকতে হয়, এখন বাসাতেও শান্তি নেই। কি করে বলবো, এ দেখ সেই দাগ না রে বোন। রাফি বলল, এই দাগে টিস্যু ব্যবহার করা হয়, আমি ইউটিউবে দেখেছি বুঝলি। যা তো, বিরক্ত করিস না, খেতে দে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য কালকে স্কুল থেকে আসার সময় ফেস মাস্ক নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আয়শা চলে গেলে রাফি গালে হাত দিয়ে বলল, কি বিপদ? দেখতে দেখতে রাত হয়ে এসেছে। মিলি ফোনটা হাতে নিয়ে সিয়ামকে কল করতেই কলটা ধরে সিয়াম বলল, আরে আমি এখানে তোকে ফোন করতে যাচ্ছিলাম। তাই এখন কি মনটা ভালো হয়েছে? তোকে থ্যাঙ্কস বলতে ফোন করতে চেয়েছিলাম। আচ্ছা, এখন আবার থ্যাঙ্কস বলবি? হ্যাঁ, আমাকে যেভাবে সামলালি তুই, আসলে তুই আমাকে খুব ভালো বুঝিস রে। আমার সব বিপদে তুই সবসময় আমার পাশে থাকিস। আমি তো চাই সারা জীবন তোর পাশে থাকতে। সিয়াম অবাক হয়ে বলল, কি বললি? মিলি কথা ঘুরিয়ে বলল, বন্ধু হয়ে পাশে থাকবো আর কি। ও আচ্ছা। মিলি মনে মনে বলল, আথা কবে বুঝবি আমাকে? একদম বুঝবে না আমার মনের কথা। সিয়াম বলল, কি রে, কি হলো? কিছু না, কালকে কলেজে দেখা হবে। ওকে, কাল আমি ট্রিট দেব। ঠিক আছে। পরদিন সকালে রাফি একটা ব্যাগ গুছিয়ে নিয়েছে। মরিয়ম বেগম ছেলেকে বলল, সাবধানে যাস কেমন? চিন্তা কর না, আমি পৌঁছে ফোন রাখ করবো। আয়শা এসে বলল, ভাইয়া আমার জন্য মেকআপ নিয়ে আসবি, না হলে কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে। আব্বু কোথায়? এই তো আমি ওখানে গিয়ে কিন্তু কল করবি, গাদার মতো থাকিস না আবার। আব্বু আমি কি এখনো ছোট আছি? হ্যাঁ, গায়ে গতরে বড় হয়েছিস, ওই মাথাটা তো ফাঁকা। আব্বু তুমিও না? আচ্ছা যা, লেট হয়ে যাবে তো। আসি। গাড়ি নিয়ে রাফি সোজা জিনিয়ার বাসায় চলে এসেছে। কলিং বেল দিতেই রেহান দরজা খুলে দিল। রাফিকে দেখে বলল, স্যার এত সকালে যে? আরে রেহান, এত সকালে রান্নায় লেগে গেছো? হ্যাঁ, এই বাড়ির সবার রান্নার দায়িত্ব যে আমার। ভালো ভালো। তা তোমাদের ম্যাডাম কি উঠেছে? না মনে হয়। দাঁড়ান, আমি জাহানারাকে বলছি দেখতে। এই জাহানারা, কই গেলি? জাহানারা ঘর মোছার লাঠি হাতে এসে বলল, কি হয়েছে? এই ম্যাডামকে ডেকে দে তো, স্যার এসেছে। খেয়ে তো কাম নেই, জেনে শুনে সাপের কামড় খাবে কে? ম্যাডামকে আজ পর্যন্ত কে ডাকার সাহস পেয়েছে? আমি পারবো না, আমি গেলাম। রেহান বলল, স্যার আপনাকেই যেতে হবে, আমি গেলাম। রাফি দাঁড়িয়ে বলল, কি বিপদ! দিন শুরু না হতেই বিপদ আমাকে বাস হাতে নিয়ে ডাকছে, বলছে আসো আসো, কাছে আসো। কি আর করার, জীবনটাই বাসময় হয়ে গেছে। আর কোনো পথ না পেয়ে রাফি নিজেই জিনিয়ার রুমের সামনে এসে দাঁড়িয়ে দরজা নক করতে লাগলো। জিনি এদিকে খুবই বিফোর, বারবার নক করেও জিনিয়াকে জাগাতে না পেরে রাফি বলল, কানে তুলো নিয়ে ঘুমোচ্ছে নাকি? কি করি এখন? ওদিকে ফ্লাইট একবার মিস হলে তো এই পেতনি আমাকেই মিসিং করে ফেলবে। রাফি এবার সাহস করে নক করার সাথে সাথে জোরে জোরে ডেকে উঠল। 2-3 বার ডাকার পর জিনিয়া বিরক্ত হয়ে উঠে বসে পড়ল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে ঝুলছে। ঘুমের ঘোরে লুটতে লুটতে জিনিয়া বলল, এত সকালে কে? জিনিয়ার কণ্ঠ শুনে রাফি খুশি হয়ে গেল। যাক, উঠেছি তাহলে। রাফি বলে উঠল, ম্যাম আজকে আপনার ফ্লাইট আছে সিঙ্গাপুরের, জলদি উঠুন। এই কথা শুনে জিনিয়া হাত দিয়ে চোখ ডলতে ডলতে উঠে বলল,
ও তাই তো, একদম ভুলে গিয়েছি। রাফি সাহেব, আপনি ওয়েট করুন, আমি রেডি হয়ে আসছি। আর আমার নাস্তার রেডি করতে বলুন। রাফি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আমি কি ওনার বিয়ে নাকি চাকর? আমাকে দিয়ে তো অফিস ও বাসার কাজ করে চলছে, কি আর করার, কিছু বলতেও তো পারবো না। রাফি নিচে এসে রেহানকে ডেকে বলল, রেহান, ম্যামের জন্য খাবার রেডি করো, ম্যাম নাস্তার জন্য আসছে। খাবার হাতে রেহান এসে বলল, জানতাম আমি আপনাকে দেখেই বুঝে গেছি ম্যাম এখনই নাস্তার জন্য বলবে। এই যে নাস্তা রেডি। বা রেহান, তুমি তো দেখছি বলার আগেই বুঝে যাও। এ বাসায় কাজ করতে করতে হয়ে গেছে, ওই সব কিছু বুঝে নিতে হয়। স্যার, আপনার জন্য কিছু আনবো? না, আমি নাস্তা করে এসেছি। আচ্ছা ঠিক আছে। রাফি সোফায় বসে ফাইলগুলো আবারও দেখতে লাগলো। এমন সময় মিলি জুস খেতে খেতে নিচে নেমে এসে রাফিকে বাসায় দেখে বলল, আরে আপনি এত সকালে বাসায় যে? মিলিকে দেখে রাফি হেসে বলল, অফিসের কাজে। মিলি সামনে সোফায় বসে বলল, বাহ, আপনাকে তো এই পোশাকে হেব্বি মানিয়েছে, একদম হিরো। রাফি একটু লজ্জা পেয়ে বলল, ওই আর কি। শিওর, কোনো সমস্যা নেই। আচ্ছা একটা কথা বলবেন? এই আপনি করে না বলে তুমি করে বলুন, আমি তো আপনার ছোট। ওকে, আচ্ছা একটা কথা বলো, তোমার বোন আর তুমি কি আপন বোন? মিলি অবাক হয়ে বলল, কেন? না মানে তুমি কত শান্তশিষ্ট, কত ভালো আচরণ, কত ফ্রেন্ডলি, আর অন্যদিকে তোমার বোন একদম উল্টা। মিলি হেসে বলল, ভাইয়া, আপু বাইরে থেকে একটু শক্ত হলেও ভিতর থেকে একদম নরম। আসলে আপু ছোট থেকে একটু জেদি টাইপের, আর আপুকে নিজের মতো করে মানুষ করেছে, মানে বাইরের দুনিয়ার সাথে কিভাবে চলতে হবে না হবে সব শিখিয়েছে। রাফি মুখে হাত দিয়ে বলল, তাই বলি। আপনি সব বুঝে যাবেন আপুর সাথে থাকতে থাকতে। রাফি হেসে বলল, তোমার আপুর সাথে থাকলে আমি কোন দিন নাই হয়ে যাব নিজেও জানি না। কেন? বাদ দাও, তা তুমি এত সকালে উঠেছো যে? ভাইয়া, অলরেডি 6টার বেশি বাজে, তাছাড়া আমি জগিংয়ে যাই এই সময়। ও আচ্ছা। জিনিয়া রেডি হয়ে নিচে এসে বলল, রেহান, আমার নাস্তা কই? রেহান কিচেন থেকে দৌড়ে এসে বলল, এই যে সব রেডি আছে, আর অন্য কিছু আনবো ম্যাডাম? না, এতেই হবে, আমার জুসটা দে। এখনই দিচ্ছি। জিনিয়াকে দেখে মিলি আর রাফি কথা বাদ দিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। মিলি উঠে জগিংয়ে চলে গেল। রাফি ফাইলগুলো চোখ লুকালো। জিনিয়া নাস্তা করতে করতে বলল, রাফি সাহেব, ফ্লাইট কখন? জি 9টায়। ওকে, ফাইলগুলো এনেছেন? জি। গুড, রুমে আমার লাগেজ আছে, নিয়ে গাড়িতে রাখুন। ওকে। রাফি রুমে এসে লাগেজটা নিয়ে নিচে চলে আসলো। অমনি চিনিয়ে বলল, শুনুন। জি। একটা জিনিস নিতে তো ভুলেই গিয়েছি, ড্রয়ার থেকে আমার গানটা ব্যাগে রাখুন। আচ্ছা। দুপা এগোতেই রাফি চমকে উঠল। রাফি অবাক হয়ে বলল, গান মানে বন্দুক? জিনিয়া থেকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে রাফি। রাফিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিনিয়া বুঝতে পারলো বন্দুকের কথা শুনে রাফি চমকে গেছে। মুচকি এসে জিনিয়া বলল, তাকিয়ে না থেকে নিয়ে আসুন, যান। রাফি কাঁপতে কাঁপতে উপরে চলে আসলো। বেডের কাছে ডয়ারটা খুলতেই রাফির চোখ কপালে উঠে লাফালাফি শুরু করে দিছে। রাফি বলল, গান? সত্যি সত্যি গান? এ মেয়ে বিজনেসম্যান নাকি গ্যাংস্টার? বন্দুক দেখেই তো আমার হাত পা কাঁপছে। শুনেছিলাম বড় বড় বিজনেসম্যানরা এসব রাখে, আজকে দেখেও নিলাম। রাফি পকেট থেকে রুমালটা বের করে কাপা কাপা হাতে বন্দুকটা উঠিয়ে বলল, কি ভারী এটা। ম্যামের থেকে এবার আরো সাবধানে থাকতে হবে। একবার রেগে এই চন্দ্রটা আমার উপর চালিয়ে দিলে আমি সোজা উপরে। এখনো বিয়ে করিনি আমি, বউয়ের মুখটা মনে হয় আর দেখাই হবে না। রাফি নিচে এসে বলল, ম্যাম এই যে। আমাকে দেখাচ্ছেন কেন? লাগেজে রাখুন। রাখছি। জিনিয়া মিটি মিটি হাসছে। বেচারা রাফির হাত কাঁপছে সেটা জিনিয়া বুঝতে পেরে মনে মনে বলল, গাধা একটা, পুরুষ মানুষ হয়ে সামান্য বন্দুক দেখে এমন ইঁদুরের মতো কাঁপছে। ভেবেছিলাম একে আমার বিয়ে বানিয়ে একটু টাইট দেব, এ তো টাইট দেওয়ার আগেই টাইট হয়ে বসে আছে, ভিতর টিম একটা। জিনিয়ার ফোনটা বেজে উঠলে জিনিয়া ফোনটা ধরতেই রাহুল বলল, ম্যাডাম, আপনার সিকিউরিটির জন্য আমি সব ব্যবস্থা করে দিয়েছি। গুড। আর নাভা কোম্পানির ব্যাপারে কিছু আপডেট আছে। রাহুল, আমি এসব নিয়ে সিঙ্গাপুর থেকে এসে আলোচনা করব। ওকে। আর একটা কথা,
বলো। আমাদের দুজন ছেলেকে মন্ত্রীর লোকেরা গুলি করেছে, একজনের পায়ে আর একজনের সেপ আছে। মন্ত্রী? নাক না গলাতে বলেছিলাম। কুকুরকে বলে লাভ নেই, ওর লেজ কখনো সোজা হয় না। আমার লোককে গুলি করছে। আপনি বললে মেরে দিই? না থাক, ওকে তো আমি দেখে নেব। একটা কাজ করো, ওর 5-6 জন লোককে মেরে দাও, একটু ভয়ে থাক। বাকিটা আমি দেশে ফিরে দেখছি। ওকে ম্যাম। ফোনটা রেখে জিনিয়া বলল, মন্ত্রী, খুব তাড়াতাড়ি দেখা হবে, বি রেডি। খাবার শেষ করে জিনিয়া মাকে ডাকলো। জাহানার এসে শাহনাজ বেগমটিকে ডেকে বলল, ম্যাডাম, বড় আপা ডাকে আপনারে। কেন? জানি না। আচ্ছা চল। এত সকালে তো কখনো ওঠে না জিনিয়া, আজকে আবার কি হলো? যা। শাহনাজ বেগম নিচে এসে বলল, কিরে তুই এত সকালে উঠেছিস যে, আর এমন রেডি হয়ে কই যাচ্ছিস? মা, আমি সিঙ্গাপুর যাচ্ছি। সিঙ্গাপুরে? কি, আমাকে আগে বললি না তো? আমার একদম মনে ছিল না আম্মু, আব্বু ডেকে পাঠিয়েছে, 1 সপ্তাহের ভেতরে চলে আসবো। আমাকে কখনো কিছু জানাস না তুই? নাস্তা করেছিস? এই রোহান, নাস্তা দে। আম্মু আম্মু আমি নাস্তা করেছি, মাত্র করেছি। আমার লেট হয়ে যাচ্ছে, আমি আসি এখন। পৌঁছে ফোন করিস। ওকে। আর তাড়াতাড়ি আসবি কিন্তু, সামনে তোর মামাতো বোনের বিয়ে, মনে থাকে যেন। ওকে, থাকবে। আসি। টাটা টাটা।